রোজা রেখে ফাস্টিং অবস্থায় হাঁটাহাঁটি করতে আমরা নিষেধ করি। সবার একটা অভ্যাস থেকে ভোরবেলা উঠে হাঁটতে যাওয়া, কেমন? অনেকে রোজার মধ্যেও একই কাজ করার চেষ্টা করেন, যে সকালে উঠে হাঁটতে যাওয়ার জন্য। রোজা রেখে খালি পেটে না হাঁটাটাই উত্তম। আপনি যদি 20 রাকাত তারাবি নামাজ পড়েন, তাহলে কিন্তু পূর্ণ হাঁটার যে বেনিফিট সে নামাজের মধ্যে পেয়ে যাবেন। অনেকে আছে একটু ফিটনেসের অভাব আছে, হয়তো বসে নামাজ পড়েন, পুরোটা পড়তে পারেন না। সেক্ষেত্রে আমরা বলবো ইফতারের 1 থেকে 2 ঘন্টা পরে আপনি হাঁটতে পারবেন, এবং সেই হাঁটাটা অবশ্যই হতে হবে ভরা পেটে। ইফতারের 1 থেকে 2 ঘন্টা পরে আপনি হাঁটতে পারেন। আপনি যতটুকু হেঁটে অভ্যস্ত, আধা ঘন্টায় হাঁটার অভ্যাস থাকলে আধা ঘন্টায় হাঁটবেন, 40 মিনিট হাঁটার অভ্যাস থাকলে 40 মিনিটই হাঁটবেন। সেটা আমরা সবসময় এনকারেজ করে থাকি। এবং হাঁটাটা হবে প্রথমে ধীরে ধীরে হাঁটলাম 10 মিনিট, তারপরে মাঝারি গতিতে আমরা 10 মিনিট হাঁটলাম, তারপর আস্তে আস্তে স্লো ডাউন করে 30 মিনিটের মধ্যে আমরা আমাদের হাঁটাটা শেষ করে দিলাম। কিছু গ্রুপ আছে ওষুধের, যেটা আছে সুগার একদম নীল করে দিতে পারে, হাইপো করে দিতে পারে। সেই ওষুধগুলো খুব গুরুত্বপূর্ণভাবে অ্যাডজাস্ট করতে হয়। তবে সবথেকে বেশি ব্যবহার হয় মেটফর্মিন। মেটফর্মিন যদি আমরা 2 বেলা খেয়ে অভ্যাস থাকি, সকালে 850, রাতে 850, কেমন? সেক্ষেত্রে মেটফর্মিনটাকে ইফতারের পরে 850, আবার রাতে খাবারের পরে 850 আমরা দিয়ে দিব। আর যেমন কিছু কিছু ওষুধ আছে কোনো ডোজ অ্যাডজাস্টমেন্ট লাগে, যেমন DPP-4 ইনহিবিটর গ্রুপ, যেমন SGLT2 ইনহিবিটর গ্রুপ, যেমন হচ্ছে যে গ্লিটাসেন্স গ্রুপ, এগুলো কোনো অ্যাডজাস্টমেন্ট লাগে না, এটা পুরো ওষুধ ডোজই খাওয়া যাবে। কিন্তু যেটা হাইপো করে সেগুলো আমাদের ডোজ কমাতে হবে। যেমন গ্লাইকোজাইড সাপোজ আমরা 80 মিলিগ্রাম ইফতারে খাচ্ছি, 80 মিলিগ্রাম সেহরিতে খাচ্ছি, তাহলে 80 মিলিগ্রামের সকালের যেটা, সেটা আমরা ইফতারে নিয়ে চলে যাব, আর রাতের যে 80 মিলিগ্রাম সেটা হাফ করে সেহরিতে চলে যাবে। তার মানে 80 মিলিগ্রাম আমি ইফতারে নিয়ে যাবো সকালের ডোজটা, আর রাতের যে ডিনারের সময় যে 80 মিলিগ্রাম সেটা 40 মিলিগ্রাম হয়ে সেহরিতে চলে যাবে। এটা একটা অ্যাডজাস্টমেন্ট। আর আসে হচ্ছে ইনসুলিনের অ্যাডজাস্টমেন্ট। আর ইনসুলিনে যেটা করতে হয়, সাপোজ যারা সকালে 40 ইউনিট, রাতে 40 ইউনিট নিচ্ছেন ইনসুলিন, তারা সকালের 40 ইউনিটটা ইফতারের পানি খেয়ে আমরা 40 ইউনিট নিয়ে নিব, আর রাতের যে 40 ইউনিটটা সেটাকে 20 ইউনিট করে অর্ধেক করে 50% কমিয়ে আমরা সেহরিতে নিয়ে নিব। কেউ 24 ঘন্টা একবার ইনসুলিন নেন, তাদের 25 to 30% ইনসুলিন কমানোর বিধান রয়েছে। যে 100 ইউনিট ইনসুলিন নিচ্ছেন তাকে আমরা কমিয়ে 75 ইউনিট নিতে বলবো। যে 50 ইউনিট নিচ্ছেন, হাইপো যে হচ্ছে, শারীরিক কী অবস্থা দেখে আমরা বুঝবো, সেটা হচ্ছে যে শরীর প্রচণ্ড ঘাম দিবে, বুক ধরফর করতে থাকবে, মাথা কাজ করতে চাইবে না, প্রচণ্ড খিদে লাগবে, এবং ইরিটেবিলিটি, মেজাজ খারাপ হয়ে যাবে, কেমন? এগুলো হচ্ছে হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ। এবং যখন হাইপোগ্লাইসেমিয়া হয় তখন কিন্তু অনেক রকম জটিলতা তৈরি হয়। প্রথম যেটা হয় সেটা হচ্ছে যে হার্টের রিদম, মানে খারাপ যেগুলো সেগুলো বলি, হার্টের রিদম চেঞ্জ হয়ে যায়, অ্যারিথমিয়া বলি আমরা, কেমন? খুব খারাপ জিনিস। ঘুমের মধ্যে অনেক সময় মারা যায় অ্যারিথমিয়া হয়ে মানুষ, হাইপো হয়ে। এটাকে বলি আমরা ডেড ইন বেড সিনড্রোম, খুব খারাপ জিনিস। তারপর আর কি হতে পারে? হার্ট অ্যাটাক হতে পারে হাইপোগ্লাইসেমিয়া হয়ে, ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে, হাইপো হয়ে পড়ে গিয়ে হাড্ডি ভাঙতে পারে, কেমন? এই ধরনের অনেক অনেক, বিশেষ করে যারা চালক আছেন, ড্রাইভার আছেন, তারা পুরো বাসটাকে নিয়ে কিন্তু খাদের মধ্যে চলে যেতে পারে যদি উনি নিজে যদি হাইপোগ্লাইসেমিক হয়ে যায়। তো সেজন্য আমরা বলবো যে এই ধরনের যে হাইপোগ্লাইসেমিয়া যথাসম্ভব অ্যাভয়েড করার জন্য। এবং এটা কিন্তু খুব চমৎকার বুদ্ধি আছে যে কীভাবে হাইপোগ্লাইসেমিয়া, আমরা যদি ভোরের যে ডোজটা, সেহরির ডোজটাকে অর্ধেক করে দিলে আর হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। এবং আমরা গবেষণা করে দেখেছি এই যে 7.5 গুণ হাইপোগ্লাইসেমিয়া, বাংলাদেশে আমাদের নিজস্ব গবেষণা আছে যেটা দেখাচ্ছে যারা ডায়াবেটিস রুগী রোজার আগে যদি কেউ একটু এডুকেশন নেন, তাদের হাইপোগ্লাইসেমিয়ার সম্ভাবনা 7.5 গুণ থেকে কমে 2%-এ নেমে আসে। এটা সরাসরি গবেষণার ফলাফল আছে। যাদের 5 গুণ বেশি হাইপার হওয়ার সম্ভাবনা, তাদের হাইপার হওয়ার সম্ভাবনা 1%-এ চলে আসে। তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে আলোচনা, এই যে কথাবার্তাগুলি কেউ যদি মনোযোগ দিয়ে শোনেন এবং নিজের জীবনে যদি কাজে লাগান, তাহলে অবশ্যই আমরা আমাদের রোজাটাকে নিরাপদে, ডায়াবেটিস রুগীটার যে রোজাটাকে আমরা নিরাপদেই আমরা 30টা রোজা সুন্দরভাবে আমরা রাখতে পারবো।